আজকে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর যে গল্প পাঠ্য সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। তোমরা যারা ছোটবেলাতে গল্পগুচ্ছ পড়েছো তারা অনেকেই ছুটি গল্পটা নিশ্চয়ই পড়েছো। এটি অবিস্মরণীয় গল্প। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের গল্প তোমরা যারা বড় হয়ে উঠেছে ছোটবেলা থেকে, যাদের সাহিত্য পাঠের অভ্যাস ছিল, তারা নিশ্চয়ই পড়েছো। অনেকগুলো স্মরণীয় গল্পের সঙ্গে ছুটি গল্প অন্যতম উল্লেখযোগ্য একটি গল্প। এবং কি হয়, এই ধরনের একটা গল্প, ধরা যাক রবীন্দ্রনাথের গুপ্তধন বা ছুটি বা স্ত্রীর পত্র, কোনটা ছেড়ে কোনটা বলবো, দেনা পাওনা, একটার পর একটা গল্প। এই যে তুমি যে মুহূর্তে গল্পটাকে পড়ছো, গল্পটা পড়ার আগের তুমি এবং গল্পটা পড়ার পরের তুমি সম্পূর্ণ বদলে যায়, মনটা একটু অন্যরকম হয়ে যায়। এটাই কিন্তু একটা সাহিত্য পাঠের, একটা কবিতা বা গল্প পড়ার সার্থকতা। কিন্তু এখানে নোট লিখে উত্তর পাওয়া নয়, সার্থকতার জায়গাটা এখানে। এবার যেহেতু আমাদের টেক্সটে, আমাদের পাঠ্যপুস্তকে এই ব্যাপারটা রয়েছে, সেটা আমাদের যত্ন করে পড়তে হবে এবং আমাদের যথাযথ উত্তর করতে হবে। আমরা গল্পে প্রবেশ করবার আগে বরাবর যেটা করি, লেখক পরিচিতি একটু দেখে নেব। দেখো, লেখক যখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে আলাদা করে যে খুব ভীষণ নতুন তথ্য বা অনেক কথা বলবো এমন নয়। মানে ওর সম্বন্ধে আর কী বা বলবো রবীন্দ্রনাথ সম্পর্কে। কলকাতায় জোড়াসাঁকোয় জন্ম, 1861-তে জন্মেছিলেন, 1941-এ মারা গিয়েছিলেন। তিনি সাহিত্যে এমন কোনো ধারা ছিল না যা তিনি হাত রাখেননি এবং সফল হননি। তিনি কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির প্রধান রূপকারদের একজন। তিনি শিক্ষা বিষয়ে অনেক বৈপ্লবিক চিন্তাভাবনা করেছিলেন। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিশ্ববিদ্যালয় তৈরি করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি প্রথম এশিয়ার মানুষ যিনি সাহিত্যে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি সবসময় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলেছেন। অনেকগুলো পত্রিকা তিনি সম্পাদন করতেন, লিখতেন নিয়মিত। ভারতী, হিতবাদী, সাধনা পত্রিকায় ছোট গল্প। শিলাইদহে জমিদারি পরিদর্শনকালে খুব কাছ থেকে, তিনি জন্মেছিলেন তো কলকাতার ওরকম একটা ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম পরিবার, একটা অভিজাত পরিবারের মধ্যে। কিন্তু যখন তিনি জমিদারি কাজ দেখবার সূত্রে বহুদিন বাংলাদেশের এই জমিদারি পরিদর্শন করবে বলে শিলাইদহেতে ছিলেন, তখন গ্রাম বাংলার মানুষজন ও সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। সেসব গল্প ফুটে উঠেছে তার বিভিন্ন লেখায়। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, গুপ্তধন, খোকাবাবুর প্রত্যাবর্তন, ক্ষুদিত পাষাণ, ছুটি, ল্যাবরেটরি, সুভান, অষ্টনীর, অতিথি, খাতা, হৈমন্তী, বড়াই, পোস্টমাস্টার, মধ্যবর্তিনী, মানে কোনটা ছেড়ে কোনটাকে বলবে আর কি, এরকম সব গল্প। তার গল্পগুলো গল্পগুচ্ছে সংকলিত হয়েছে। এই হলো বেসিক, খুব প্রাথমিক কিছু তথ্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তোমরা ছোটবেলা থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে, বোধোদয় হয়েছে, পড়াশুনো শুরু করেছে, তবে থেকে ওর সম্বন্ধে তোমরা জানো। বেশি কথা বলছি না। এবং রবীন্দ্রনাথেরই তোমরা ছোট প্রাণ ছোট কথা জানো, সেই ছোট গল্পের বিখ্যাত সংজ্ঞা রয়েছে। তো সেই ছোট গল্প শুরু হচ্ছে, গল্পের নাম ছুটি। আমি খুব বেশি কথা বাড়াবো না, আমি গল্পে সরাসরি প্রবেশ করব। আজকের আমাদের পাঠ্য গল্পের নাম ছুটি। শুরু হচ্ছে গল্প, আমি শুরু করছি, লাইন ধরে ধরে এগোবো। তোমরা একটা বই পেন্সিল নিয়ে বসবে, দাগাবে, খুব যত্ন করে ভিতর থেকে বুঝবে অনুভূতির সঙ্গে। আর প্রত্যেক লাইনকে সন্দেহ করবে, নিজেরা প্রশ্ন করবে, অনায়াসে হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। এই গল্পে আমরা প্রথম বাক্যে একটা চরিত্র পাচ্ছি, চরিত্রের নাম ফটিক। দেখি পরপর কেমন চরিত্রগুলো আসছে। প্রথম চরিত্রের নাম কি? ফটিক। আচ্ছা, কি হলো? বালকদিগের সর্দার, মানে একদল বালকের মধ্যে তাদের যে প্রধান হেড বা দলপতি, সেই সর্দারের নাম কি? ফটিক। তার টাইটেল চক্রবর্তী, ব্রাহ্মণ সন্তান। সেই ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হলো, একটা নতুন ভাবনা মাথায় এলো। কি হলো? নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। একটা বড় শালকাঠ, সেটা মাস্তুল হবে, নৌকোর কাজে লাগবে, জল পরিবহনের কাজে, সেটা পড়েছিল। সেই জন্য স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। তো এর মাথায় বুদ্ধি এসেছে, এবার ওই কাঠটাকে, শালকাঠটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হবে। যে ব্যক্তির কাঠ, মানে কারো তো একটা, এই কাঠের তো মালিক আছে, সেই মালিক এই কাঠটা এখানে ফেলে রেখে গেছে।
আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। ভাবল, ও যার কাঠ যে মালিকের, তার যখন প্রয়োজন হবে কাঠটা দিয়ে কাজ করার জন্য, তখন সে ভাববে কাঠটা কি হলো, বিরক্ত হবে, বিস্ময় আসবে এবং অসুবিধে হবে। এইটা ভেবে এই ছেলেপেলের দলের খুব আনন্দ হলো। তখন তারা ঠিক করলো এটাকে তারা গড়িয়ে নিয়ে যাবে। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল ফটিক ওর ভাই হলো, চরিত্রগুলো একদম মাথায় ভালো করে সাজিয়ে নাও। তাহলে ফটিকের ভাইয়ের নাম কি? মাখনলাল। গম্ভীরভাবে কি করলো, যখন ঠেলবে বলে সবাই ঠিক করেছে ওটাকে, তখন ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসছিল। একটা বেশ গম্ভীর হয়ে গিয়ে গুড়ির উপর বসেছে। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। এবার ঠেলবে সে বাটা গিয়ে শালের উপরে বসে পড়ে, শালকাঠের উপরে। ঠেলবে কি করে, ঠেলা যাচ্ছে না। সবাই ছেলেপেলের দল একটু বিমর্ষ হয়ে গেল যে বাবা আমরা তো ঠেলবো, এটাকে তো ঠেলা যাবে না বসে থাকলে। একজন আসিয়া ভয়ে 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 তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো। একটা হয় না কোনো কোনো বাচ্চাদের মধ্যে একটা গম্ভীর ভাব থাকে, হ্যাঁ, তো এরকম অকালপক্ষ বাচ্চা, সে একটা ভাবছে যে এইসব খেলাধুলো করে কি হবে বলে একটা ভাব নিয়ে গিয়ে চুপ করে বসে আছে। আচ্ছা, এই লাইনগুলো খুব যত্ন করে খেয়াল করো। এই যে অকাল তত্ত্বজ্ঞানী, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের ইয়েকে, ওই মাখনলালকে, এটা মাথায় রাখবে, হ্যাঁ। সে খেলার কি দরকার, এটা চুপ করে বসে আছে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, এই দেখ মার খাবি, এই বেলা ওঠ। দাদা হয়তো। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। ওঠার তো কোনো নামও দেখা গেল না, সে আরো বেশি করে বেশ একটা গম্ভীর হয়ে আরো ভালো করে বসল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে একটা চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, মানে দাদা যে দাদা, সে যে ফটিক, এটা দেখানোর জন্য ভাইকে একটা চর মারা উচিত। সবার ছেলে মেয়েরা আছে, প্রেস্টিজের ব্যাপার, কিন্তু সাহস পেত না ভাইকে মারতে, চড়াতে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু এই উঠবি, মানে এমন একটা ভাব করছে যেন চাইলেই ওকে চড় মারতে পারে বা শাসন করতে পারে, কিন্তু ফটিক যেন ইচ্ছে করে করছে না। কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই খাট গড়াইতে আরম্ভ করা যাক। ওর মনে হয় যে ও ব্যাটা বসে থাক, ওকে শুদ্ধ গড়ালে খেলাটারও মজার হবে, বেশ জমকালো হবে, জোরদার হবে, ওকে শুদ্ধ গড়িয়ে দিই। এইটা দুম করে মাথায় এসেছে আর কি। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে। মাখন ভাবছে বাবা আমি বসে থাকবো, আমাকে শুদ্ধ গড়াবে, এটা বেটা বেশি প্রেস্টিজের ব্যাপারও, বসে রইল গিয়ে ওখানে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আরো কাহারও মনে উদয় হয় নাই। এতে যে অনেক বিপদও হতে পারে এইটা কারো মনে হলো না। বাচ্চা ছেলে তো, সব ছেলে পেলের দল। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়ো সাবাস জওয়ান হেইয়ো, মারো ঠেলা হেইয়ো সাবাস জওয়ান হেইয়ো বলে কাঠটা দিয়েছে একেবারে, মানে গুড়ি কাঠিটাকে দিয়েছে একেবারে গড়িয়ে। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। স্বাভাবিক, ঠেলে দিলে কাঠসুতো তো গড়িয়ে পড়বেই। এবার রবীন্দ্রনাথ বলে লিখতে পারছেন কি, গাম্ভীর্য, গম্ভীর হয়ে বসেছিল, একটা গৌরব পাবো সেটা নিয়ে বসেছিল, এবং সে যে ভেবেছিল খেলা আসলে কি, তার তত্ত্বজ্ঞান কি, এসব ভাবছিল টাবছিল, সেই সমেত একেবারে গুড়িয়ে পড়ে গেল। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। খেলা শুরুতেই গুড়িয়ে পড়ে গেছে, লেগেছে, ওর অন্য ছেলেরা একটা বেশ মজা পেয়েছে। কিন্তু ফটিক কিছু শশব ব্যস্ত হইল। শশব্যস্ত মানে সেই খরগোশের মতো ব্যস্ত হয়ে ওঠা, মানে এভাবে এসেছে কথাটা, মানে ওর বেশি একটু চাঞ্চল্য দেখা গেল, ভাই তো মানে গড়িয়ে পড়ে গেছে ইত্যাদি। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। উঠে গিয়ে দাদাকে ধরে একেবারে আছাড়ি পিছাড়ি করে কিল ঘুষির চট চালাতে শুরু করেছে আর কি। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। মেরে ধরে একেবারে
কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে চলেছে, খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা কত কাশ, খানিকটা সময় কেটে গেছে, হ্যাঁ একটা সময় চলে গেছে। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এবং শুকনো কাশ ছিঁড়ে বসে বসে কাশের গোড়া চিবোচ্ছে আর ভাবছে একটা অর্ধেক ডোবানো একটা নৌকুর গলুইয়ে বসে ফটিক বসে আছে। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া, মনে রাখবে বর্ণনাটা, কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিল একটা নৌকো থেকে। বিদেশি নৌকা, ওদের ওদের যে সব সময় দেখতে পাওয়া যায় নৌকো তা নয়, বিদেশি নৌকা বেরিয়ে আসলো। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। বলছে চক্রবর্তীদের বাড়ি কোথায়? সে যে আগন্তুক বিদেশি লোকটা ফটিককে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে চক্রবর্তীদের বাড়ি কোথায়? ওই হতা। মানে কোনো দিক নির্দেশ না করেই হাওয়ায় ভাসিয়ে বলে দিচ্ছে কথা। মারধর খেয়েছে, তারপর ভাই গিয়েছে কাঁদতে কাঁদতে, এই যে ঘটনাটা ঘটেছে, ভাই উল্টে পড়ে গেছে, তার প্রতিক্রিয়ায় আসলেই বসে থাকা এবং এই ঔদাসীন্য বা উদাস হয়ে যাওয়া। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণের প্রবৃত্তি হইল। সে যে কাঁশ ছিঁড়েছে আবার চিবিয়ে রস খাচ্ছে, একা একা প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘাবাগ দিয়ে আসিয়া কহিল, একটা চরিত্র পেলাম বাঘাবাগদি, মাথায় রাখবে। অবিলম্বে বাঘাবাগ দিয়ে আসিয়া কহিল, ফটিকদা মা ডাকছে, বোঝা যাচ্ছে বাড়ির লোক। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়গোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। এইবার বোঝা যাচ্ছে যে বাঘা যে চরিত্রটা, এই চরিত্রটা ওর বাড়িতেই থাকে, চাকর শ্রেণীর কোনো একজন মানুষ, সে মায়ের কথা বলতে এখানে নিয়ে এসেছে, মায়ের ডাক পাঠিয়ে, কিন্তু ফটিক কিছুতেই এখান থেকে যাবে না। ও তো ওই ঘটনাটা ঘটিয়েছে ছোটবেলায়, তাই চুপ করে বসে আছে এখানে। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। এবার ঘটনাটা ঘটেছে যখন মাখনলাল এসে তো মাকে সব কথা বলেছে, এটা জানার পর যেই মুহূর্তে মা ফটিক বাড়িতে ঢুকেছে অমনি মা জিজ্ঞাসা করেছে, তুই মাখনকে আবার মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যে কথা বলছিস, কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। যেই এবার একটা কাউন্টার প্রশ্ন চলছে, ও তো সত্যিই মারেনি, কিন্তু যে মুহূর্তে ওকে মাখন উঠে এসে মেরেছে এবং ঘটনাটা ঘটেছে তো মায়ের অজানা নয়। এই ঘটনা থেকে বোঝা যায় মাখন এবং ফটিকের মধ্যে তাদের বাড়িতে প্রায়শই ঝামেলা এবং মারামারির বিষয়টা ঘটে। তো সেইটা হওয়ার জন্য আমরা এই ঘটনাটা বুঝতে পারছি যে একটা প্রশ্নের প্রতি প্রশ্ন চলছে এখানে। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা, বলে এক চর কষিয়ে দিয়েছে গিয়ে আমাদের ফটিক দৌড়ে গিয়ে মাখনকে। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। মা ধরে একেবারে পিটিয়ে দিয়েছে মাখনকে আর কি, যে মানে মাখনের ফটিককে আর কি, মানে মাখনের পক্ষ নিয়ে, তুই মাখনকে আবার মারলি, ভাইকে আবার মারলি বলে মাখনের পক্ষ নিয়ে গিয়ে ফটিককে চাপিয়ে দিয়েছে দু চারটে চর আর কি। ফটিক মাকে ঠেলিয়া দিল, মানে মারামারিটা যখন হচ্ছে মাকে সরা থেকে ঠেলা লেগেছে মায়ের। মা চিৎকার করিয়া কহে, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? এবার যে লোকটা জিজ্ঞাসা করেছিল সে ঘরে প্রবেশ করেছে। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। তাহলে বোঝা গেল যে বিদেশি লোকটি এসেছে সেটি ফটিকের মায়ের দাদা হয়, অর্থাৎ মামা ভাগ্নের সম্পর্ক ফটিকের সঙ্গে মাখনলালের সঙ্গে এই ভদ্রলোকের। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। এই চরিত্রগুলো যেন খুব সুন্দর করে মাথায় থাকে, কেমন? বিশ্বম্ভরবাবু
আচ্ছা, তাহলে অনেক দিন হয়েছে ওরা ওরা দুজনে যে জন্মে গেছে, ওদের বাবা যে মারা গেছে, এগুলো তিনি জানতেন না, কারণ তিনি পশ্চিমে বহুদিন চাকরি করতে গিয়েছিলেন। কিছুদিন খুব সমারোহ গেল, অবশেষে বিদায় লইবার দু একদিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন, যে দেখ তোর ছেলেরা কেমন পড়াশুনো করছে, তাদের কিরকম উন্নতি হচ্ছে রে জিজ্ঞাসা করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। মামা জিজ্ঞাসা করছেন, দাদা এসে জিজ্ঞাসা করছেন যে আমার ভাগ্নেদের পড়াশুনোর কি আপডেট, কি বিষয়। তখন বলছে যে ফটিক তো একদম পড়াশোনা করে না, অমনোযোগী, খুব উচ্ছৃঙ্খল, কথা শোনে না। মাখন খুব সুশান্ত সুশীল, ভালো পড়াশুনো করে, এই একটা ব্যাপার আছে। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। তাহলে ফটিককে আর এই গ্রামে রাখা হবে না, তার মামা তাকে কলকাতায় নিয়ে চলে যাবে, গিয়ে ওখানে তার পড়াশুনো, তার সব কিছু দিয়ে তাকে শিক্ষা দিয়ে আর উন্নত করে তুলবে। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তিনি তো মা, তিনি সবসময় ভাবতেন যে তার ছেলে যখন বিদায় দিতে পারলেই ভালো, কলকাতায় গেলে পড়াশুনো শিখলে, শিক্ষা দীক্ষা পেলে ভালো, খুব সুন্দর, ঠিক কথা। কারণ মাখনে যে কোনো বিপদ হতে পারে এই ফটিককে দিয়ে। তিনি চাইতেন যে আমাদের ফটিক কলকাতায় গিয়ে থাকুক, পড়াশুনো নিজের মতো করে শিখুক, মানুষ হোক। কিন্তু যে মুহূর্তে কলকাতায় যাওয়ার জায়গাটা এলো, ফটিকের এত আগ্রহ দেখে, অতিরিক্ত আগ্রহ দেখে মায়ের মন একটু বিষণ্ণ হলো। কারণ তিনি তো মা, ছেলেকে বিদায় দিতে আর কোন মায়ের ভালো লাগে? যারা তোমরা হস্টেলে থাকো, যারা তোমরা হস্টেলের গল্প শুনেছো, থাকো বলছি, মানে থেকেছো কেউ কোনো সময়, বা হস্টেলের থেকে বড় কথা যারা বাড়ি থেকে বাইরে থেকেছো মা বাবাকে ছেড়ে পড়াশোনা বা অন্য কোনো কাজের জন্য, বা থাকবে, তারা তোমরা বুঝতে পারবে যে এই মায়ের অনুভূতিটা কেমন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না, এমনই তার আনন্দ উৎসাহ হচ্ছে, রাতে তার ঘুম হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। ছেলের পর যেমন বাবার পর যেমন তার ছেলে জিনিসপত্র পায়, দাদা তেমন ভাইকে কি দিয়ে গেল? ছিপ, ঘুড়ি, লাটাই। কি? ছিপ, ঘুড়ি আর লাটাই, এগুলো মাথায় রাখবে, হ্যাঁ, তথ্যগুলো। এবার যেহেতু সাধু ভাষায় লেখা, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বাক্য বোঝো, হ্যাঁ। এবার চলে গেল মামাবাড়ি। তারা কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। মামির ব্যাপারটা ভালো লাগেনি। একেই তাদের সংসার, পরিবার, তার মধ্যে আবার এক্সট্রা একজন এসে উপস্থিত হলো, এই ব্যাপারটা মামির একেবারেই ভালো লাগেনি। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি, 3 ছেলে, হ্যাঁ, 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অসতী পাড়াগেঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছু মাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। কার কাণ্ডজ্ঞান, কেন কাণ্ডজ্ঞান, মামির কি মনে হলো, প্রশ্ন দেয়, মনে রাখবে। তাহলে আমাদের বয়স কত ফটিকের? 13। এই জায়গাটা অদ্ভুত সুন্দর, হ্যাঁ, একদম পুরো ফ্রয়েডিয়ান কথা মনে হয়, মানে অদ্ভুত সুন্দর এই জায়গাটা, একদম রিলেটও করতে পারবে। দেখো, বিশেষত 13, এটা প্রায় প্রবাদের মতো হয়ে গেছে জায়গাটা। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই মানে বিপদ।
শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়, তাহার মুখে আধো আধো কথা ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। একটু বেশি কথা বলে বেশি কথা বলছে, বাচ্চাদের মতো বললে মানে ন্যাকামি, বড়দের মতো বললে মানে পাকামি। মানে সে কোথাও ঠিক খাপে আঁটে না, তাকে নিয়ে খুব মুশকিল হয় তাদের নিয়ে। হঠাৎ কাপড় চোপড়ে পরিবার রক্ষা না করিয়া বেমানুর রূপে কেমন একটা বাড়িয়া ওঠে দুম করে, বয়ঃসন্ধির সময়টা বলছে আর কি। লোকে সেটা তাহার একটি কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে, তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারি না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। এই সময়ে কোনো স্খলন, কোনো ত্রুটি, কোনো পাপ ক্ষমা করা যায় না। সে যুবকও নয়, একদম শিশুও নয়, এই যে মধ্যেখানে তোমরা সবাই পেরিয়েছো এই বয়সটা, জানো তোমরা খুব অদ্ভুত সময়। ঠিক নিজেকে শরীরের এমন কিছু চেঞ্জ হয়, অনেক জিনিস নতুন জানা যায়, পৃথিবীটা যেমন ছিল শিশুকালের বদলে যায়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী, নিজেকে নিয়ে খুব সংকুচিত, লজ্জিত, ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে যায়, আরেকটু ভালোবাসা, আরেকটু স্নেহ, এটা খুব খুব জন্মায় এই সময়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, মানে পুরো মাথা দিয়ে দেবে। কেউ যদি তাকে একটু ভালোবাসে, একটুখানি গাইড করে, তাকে সে সব, মানে তার সর্বস্ব সে দিয়ে দিতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে, বলে এই ছেলেকে বেশি পাত্তা দেওয়া হচ্ছে, লাই দিয়ে মাথায় তুলছো। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। এ রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব লেখা। বয়ঃসন্ধিকালের এই যে শিশুরা, শিশু থেকে যে যুবক হওয়ার পর্যায়ে যে কৈশোর, এই যে একটা অদ্ভুত বয়ঃসন্ধি, কেউ পাত্তা দেয় না, কেউ ভালোবাসে না, কেউ গাইড করে না, কেউ বুঝিয়ে দেয় না কি আসলে সত্যি। শরীর মনের এমন কিছু পরিবর্তন এবং তাদেরই একলা হয়ে যাওয়া ক্ষমাহীন পৃথিবীতে, মনে হচ্ছে প্রভুহীন কুকুর, যেন তার প্রভু নেই, কোনো মালিক নেই, এমন কোনো পথে পথে ঘুরে বেড়ানো একলা কুকুর। এর সঙ্গে রবীন্দ্রনাথ রিলেট করছেন কার? বয়ঃসন্ধিকালের শিশুদের। শিশু নয়, যুবক নয়, এই বয়ঃসন্ধি 13 বছরের ছেলের মতো এদেরকে লিঙ্ক করছে। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। মায়ের বাড়ি ছাড়া, মায়ের কাছ ছাড়া যে কোনো জায়গায় নরকের মতো। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে হইতে আরম্ভ করে। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বলিয়া বোধ হয়। মানে কোনো মেয়েরা যদি এই সময় উপেক্ষা করে, সেটা খুব বুকে এসে বাজে আর কি। যে কোনো বয়সে যে কোনো মেয়েদের কাছ থেকে উপেক্ষা খুব ভয়ঙ্কর হয়ে বুকে এসে লাগে এবং তাদের অন্য রকম জীব বলে মনে হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি তাকে একদম সহ্য করতে পারে না, তার কাছে এসে থাকা খাওয়া এগুলোকে একদম দেখতে পারে না। মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিত, এই ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাছে মন দাওগে, একটু পরোগে যাও। মামি বেশি কাজ পছন্দ করতো না এবং ও ভাবতো এভাবে কাজ করে মামিকে ইমপ্রেস করা যাবে, ভীষণ ইমপ্রেসড হবে মামি, সেটা বিরক্তি এনে দিত মামিকে। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবা জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতে থাকতে ফটিকের সেই নদী, সেই কাশ গাছ, সেই হাওয়া দেয়া জায়গা, সেই গান গাওয়া সুন্দর প্রান্তর মনে পড়ত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুরি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। সব মনে পড়তো, খেলার মাঠ,
ঘুড়ি ওড়াবার জায়গা, লাট্টু খেলবার জায়গা, বন্ধুদের মুখ, স্বাধীনতা, অনেক দুষ্টুমি। যে মাকে কোনোদিন সহ্য করতে পারিনি, মনে হয়েছে মা আমার প্রতি অন্যায় করে, অবিচার করে, মায়ের কথা বারে বারে মনে পড়তো ফটিকের। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, একটু থামিয়ে বলি, জীবন স্মৃতিতে আছে। রবীন্দ্রনাথের মায়ের মৃত্যুর পর রবীন্দ্রনাথ চাদরে কিছু বেলফুল বেঁধে কপালের উপরে বোলাতেন চাদর, এবং ওই ফুলের স্পর্শটা মনে হতো মায়ের হাতের আঙুলের স্পর্শ। যাকে গল্পে ফিরি, জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো, কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। জন্তুরা, গরুর পাল যখন সন্ধ্যাবেলায় সারাদিন ঘরে ফিরতে থাকে, তাদের মনে যে একটা মা মা ধ্বনি ওঠে, মাকে পেতে চাওয়ার ইচ্ছা ও ব্যাকুলতা জন্ম হয়, সে একটা ইচ্ছে, অন্তর ইচ্ছে, মনের কামনা সারাক্ষণ ফটিকের মনে আন্দোলিত হচ্ছে। এভাবে মিলাতে পারতেন একজনই সেই সময়, রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল না, একদম বোধ বুদ্ধি ছিল না এবং মনোযোগও ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভারক্রান্ত গর্ধবের মতো, গাধার মতো নীরবে সহ্য করিত সেই মার। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। তাহার ওই খেলা দেখছে, জানালায় কেউ একটা আছে, জানালা থেকে দেখছে ছাদে কেউ একটা রোদ পড়ে এসেছে, এটা দেখে তার মনের মধ্যে কেমন একটা করতো। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া, অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। এর যে ওই যে তিনটে ভাইয়ের কথা বললাম, তারা যে আছে, সেই থাকার দরুন যখন ও অপমানিত হতো বা মার খেত, অন্যরা যতটা খুশি হতো তার থেকেও বেশি ওই ভাইরা বেশি করে খুশি হয়ে হতো। তারা দেখো ওর মার খাওয়াতে বা ওর অপমানে অনেকের থেকে আমরা বেশি খুশি হয়েছি, এবং সম্বন্ধ স্বীকার করতো না। এই যে ওর বাড়ি আশ্রিত বা আত্মীয় বা স্বজন, এটা কেউ স্বীকার করতে লজ্জাবোধ করতো। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে, বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। প্রচণ্ড গা শিরশির করছে, মাথা যন্ত্রণা করছে, জ্বর আসছে ফটিকের। কিন্তু ফটিক বুঝতে পারছে এই জ্বর তার মামিকে বিরক্তি এনে দেবে, উপদ্রব মনে হবে তার। সে অত্যন্ত সংকুচিত আর লজ্জিত হয়ে গেল, হতে শুরু করলো। আমি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে, তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করি তাহার লজ্জাবোধ করিতে লাগিল। তার মনে হলো মা ছাড়া কেউ তাকে আর সেবা শুশ্রূষা করবে না, সে একটা মূর্তিমান বিপদের মতো এখানে এসে উপস্থিত, উপদ্রবের মতো।
পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। সকালবেলা ফটিককে আর খুঁজে পাওয়া গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না, খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। পুলিশে খবর দেওয়া হলো যে ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। পুলিশকে খবর দেওয়া হলো শেষমেশ। পুলিশ এলো এবং রাস্তায় বৃষ্টির জন্য জল জমে গিয়েছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখচক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। কোলে করে চাগিয়ে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গেল। জ্বর চলে এসেছে, পুলিশ খুঁজে পেয়েছে, ভিজে কাদা জুবুথুবু অবস্থা। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটিমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ডাক্তার ডেকে আনা হলো এবার। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার কি ছুটি হয়েছে কি? মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল। বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা, আমাকে মারিস নে মা। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ ফিরি করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে, তখন তো ইলেকট্রিসিটি নেই, প্রদীপ জলে ঘরের কোণে, নিভু নিভু প্রদীপে, স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদির মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিলেন, 1 পাও মেলে না, 2 পাও মেলে না, মেলে না। কলিকাতা আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিদের কাছে এই জল ফেলিয়া সুর করিয়া যে জল মাপতো, কতটা জল, কত বাও জল মেলে না ইত্যাদি, সুরটা কানে বসে গিয়েছিল। তো আজকে এই বিপন্ন অসুস্থতার দিনে জ্বরের ঘোরে সেই জল মাপছে, জলের কথা বলছে। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এই লাইন রবীন্দ্রনাথ ছাড়া কেউ লিখতে পারে না। দেখো, খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত, সেটা কানে বসে গেছে খালাসিদের স্টিমারে যখন আসছিল। এবার বলছে আমাদের ফটিক করুণ স্বরে জল মাপছে, 1 বাও মেলে না, 2 বাও মেলে না, এই যে মাপছে, জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে, পালক রশি ফেলিয়াও তাহার কোনো তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া এই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার, বলে চেঁচিয়ে উঠল। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া করিলেন, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে, বলে মা ডাকছে সন্তানকে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, মৃত্যুটাকে রবীন্দ্রনাথ এইভাবে বাড়ি দিয়ে চিহ্নিত করেছেন। যে মুহূর্তে ফটিকের মৃত্যু চলে এসেছে, মৃত্যু আসছে, ওর মা উপস্থিত হয়েছে, ফটিক মনে পড়ছে ও যেন নদীর জল মাপতে মাপতে এমন একটা সমুদ্রযাত্রার পর
একটা বাড়ির দিকে চলেছে। এটা আসলে মৃত্যু। আমরা পথের পাঁচালীর বিভূতিভূষণের লেখা পথের পাঁচালী যখন পড়েছি, আমরা দেখতে পেয়েছি কিভাবে দুর্গার মৃত্যু ঘটেছে। পথের পাঁচালীর এখানে একটা অংশ তোমাদের এখানে দেওয়াও ছিল, যে দুর্গার মৃত্যু এবং ফটিকের মৃত্যু দুটো কেমন মনে হয় যেন একটা সমান্তরালে এসে দাঁড়ায়। দুর্গা মারা যাচ্ছে জ্বরে, ফটিকের মৃত্যু ঘটছে জ্বরে, এবং দুটো মৃত্যুতেই জল ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। আমরা পুরো গল্পটা যখন যে মুহূর্তে শেষে এসে আস্তে আস্তে পৌঁছচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফটিকের অত্যন্ত জ্বরের ঘোরে সে প্রলাপ বকছে, এবং প্রলাপ বকতে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ঠিক একইভাবে পথের পাঁচালীতে একটা খুব বৃষ্টির দিনে জ্বর আসে দুর্গার, মা সেখানে উপস্থিত, ফটিকের মাও এখানে যেমনভাবে উপস্থিত, সে ওই জ্বরের প্রলাপ করে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এবং দুজনেরই একটা অবদমিত ইচ্ছে ছিল, একটা বাড়ির দিকে যাওয়া। ফটিকের তার নিজের বাড়ির দিকে চলে যাওয়ার কথা, আর আমাদের দুর্গার নিজের শ্বশুর গৃহ, একজন স্বামী, এই দিকে চলে যাওয়ার কথা ছিল। দুজনেরই ইচ্ছের মৃত্যু হয় এবং তারা একটা বাড়ির কথা ভাবতে ভাবতে চলে যায়। চকিতে এখানে উকি দিয়ে যায়, মাথায় সুবর্ণরেখার সেই বিনুর সংলাপ, এক নতুন বাড়ির স্বপ্ন দেখে। তো এই তিনজন তিনটে অভিমুখে দাঁড়িয়ে আছে, তিনটে ত্রিকোণ হিসেবে, কিন্তু কোথাও মনে হয় যেন এরা কাছাকাছি মানুষজন। এই পথের পাঁচালীর দুর্গা আর ফটিক আমাদের ছুটির, এরা যেন বিচ্ছিন্ন মানুষ হিসেবে থাকে না, মৃত্যুর মধ্যে দিয়ে এরা যেন এক সরল রেখায় এসে উপস্থিত হয়। এইভাবেই ছুটি গল্পটা শেষ হয়। খুব মর্মস্পর্শী গল্প, তোমরা খুব যত্ন করে পড়ো, কোনো প্রশ্ন থাকলে জানিও, পরবর্তীতে পরের ক্লাসে দেখা হবে। আজ এটুকুই। খুব কষ্ট করে পড়ালাম, ধর প্রচণ্ড মাথা ঘুরছিল। সেটাই তোমার কথা শুনে বুঝতে পারছি না কী করে ক্লাসটা শেষ করলাম।